দাদি ও ফুফুরা মিলে ঠিক করলো আমাদের 3 বোনকে অন্য পরিবারে দত্তক দিয়ে দেবে। যেই কথা সেই কাজ দাদির, তাকে বোঝানোর বা আটকানোর সাধ্য কারো ছিল না। তবুও ছোট চাচি ও দাদা একটু চেষ্টা করেছিল, কিন্তু দাদির যুক্তির কাছে তাদের হার মানতে হয়েছে। তবে দাদির এই সাহস ও ইচ্ছার পেছনে তার পছন্দের পুত্রবধূর ইন্ধনটাই ছিল অত্যাধিক। তিনি অহেতুক রাত দিন নানা ছলে দাদির কান ভারী করে তুলতেন আমাদের 5 বোনের বিষয়ে। এতগুলো মুখ আমাদের, আমরা এত খাই, আমাদের জন্য এত খরচ হয়। একটা পুত্র সন্তানের আকুল আশায় আব্বা ও আম্মা পর 5টি কন্যা সন্তান জন্ম দিয়ে ফেললো। তখনই দাদি ও ফুফুরা হয়তো নিশ্চিত হলো যে আম্মার কোল জুড়ে পুত্র সন্তান আর কখনোই আসবে না। শীতের এক বিকেলে দাদি দাদা ফুফুরা আব্বাকে ডেকে বসলো বৈঠকখানায়। আমার বয়স তখন 14, তাই সবই আমার মনে আছে। আম্মা ও আমি গিয়ে দাঁড়ালাম ঘরের মাঝখানের চৌকাঠে। আমরা মা মেয়ে সরল মনে বুঝেছিলাম যে সবাই গল্পগুজব করছে, আমরাও যাই, এতে আসরটা ভালোই জমবে। কিন্তু না, বড় ফুপু আমাদের মা মেয়েকে তাড়িয়ে দেওয়ার মতো করে বলে উঠলেন, তোরা মা মাইয়ারা এখানে আইলি কেন? এখানে তগো কোনো কাম নাই, আমরা একটা পারিবারিক বিষয়ে জরুরি আলাপ সারতাছি। আম্মা ও আমি নিরুত্তর থেকে অনুগত ভৃত্যের মতো তাদের সম্মুখ থেকে প্রস্থান নিলাম। আমার ভালো আম্মাটা নিজের মতো করে অন্যদিকে চলে গেল, কিন্তু বাড়ন্ত বয়সের দোষে আমার ভেতরে অপার কৌতূহল। বাধা পেলাম বলেই উৎসুকতা বেড়ে দ্বিগুণ হলো। আমি রুমের বাইরে থেকে লুকিয়ে বেড়ার ফাঁকে কান চেপে ধরলাম এবং আড়ি পেতে শুনতে লাগলাম তাদের কথা। তারা যে কথাগুলো চাপা কণ্ঠে বলছে তা কিন্তু নয়। বুঝতে পারলাম আমাদের কথা সরাসরি আমাদের সামনে বলতে একটু বিবেকে বাজবে, তাই আমাদেরকে সরিয়ে দেওয়া হলো। তাদের আলোচনার বিষয়টা ছিল আমাদের জন্য নিদারুণ দুঃখ, অবহেলা ও অনাদরের। দাদি অতি আহ্লাদে সুরে আব্বাকে বলল, হুন বাবা, এক ছেলের আশায় আর কত অপেক্ষা করবি? তুই আমাগো একমাত্র ছেলে। অহন তোর ঘরেও যদি একটা ছেলে পয়দা না হয় কেমনে হইব ক? বংশ তো নির্বংশ হইয়া যাইব। আমরা দুনিয়া ছেড়ে চলে গেলে তুই আমাগো কবর জিয়ারত করবি। তোর বোনেরা পরের বাড়ি থাইকা সংসার ফালাইয়া বছরেও আইব না মা বাপের কবর তদারকি করতে। তুই চলে গেলেও একই হাল হইব যদি একটা ছেলেও না থাকে। বাড়ি ঘরে বাতি জ্বালানোরও কেউ থাকবো না বাপ। 5 মাইয়া থাকবো 5 গ্রামে। তাই মা তরে আবার বিয়া করাইতে চাই। তুই আপত্তি তুলিস না, বউরে আমরা সবাই মিলা বুঝাই নিমুনি। মাইয়া দেখনের দায়িত্ব আমাগো। তুই চাকরি কইরা কেমনে খুঁজবি? টাইম তো মিলবো না। আর আরেকখান কথা বাবা, আমরা ধনী নই, সারাদিন হিসাব কইরা চলতে হয়, খাইতে হয়। তোর ঝিয়েরা কেমনে শুকাইয়া যাইতেছে, অপুষ্টিতে ভুগতাছে। তার চাইতে তোর 3 ঝিয়েরে আমি 3 ঘরে দিয়ে দিই, আমাদের চেনা জানা লোকের মধ্যেই। হেরা সম্পদশালী আছে, খাওন পরনের অভাব নাই। এই লগের গ্রামেই থাকবো। নিজের বাইত ঠিক মতো আহার না পাইয়া পুঁটি মাছের মতন পইচা যাওনের চাইতে আত্মীয়ের বাইত আরামায়েসে থাকুন ভালা না? ক, খাইয়া লইয়া ডাগর হইলে দেখতে শুনতে পছন্দসই হইব, বিয়া দিতে আটকাবি না তুই। ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আইব, নয়তো বিপদে পড়ে যাইবে। দাদি থামলো। তার কথার রেশ ধরে ফুফুরাও আব্বাকে বোঝাতে লাগলেন। আব্বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, ভাবলেশীন ভাবে বসে রইলেন। কোনো প্রতি উত্তর বা প্রতিবাদ করলেন না মা বোনদের সাথে। চড়া কণ্ঠে কথা বলার মতো সেই সুযোগও তারা রাখেনি, কারণ দাদিও তাদের প্রতিটি কথাই ছিল যুক্তিসঙ্গত ও গ্রহণযোগ্যতা। আমি এখন বুঝি, কিন্তু তখন ততটা বুঝিনি। আব্বা উঠে চলে গেলেন উঠানের দিকে। সালমার কথাগুলো শুনতে শুনতে কাজলের আখি জোড়ায় তন্দ্রা নেমে এলো। সে নিবু নিবু গলায় জিজ্ঞেস করলো, আপা, আমি তখন কতটুকুন ছিলাম? তুই তখন 6 মাসের শিশু। তুই ছোট মেয়ে হয়ে বেঁচে গিয়েছিস কাজল। পরিবারের বড় সন্তান হলে তার মনের উপরে, জীবনের উপর দিয়ে কি রকম তুফান বয়ে যায় তা তোর কল্পনারও বাইরে। আর মেয়ে হলে তো খুব কাছ থেকেই মায়ের দুর্ভাগা জীবনের সাক্ষী হতে হয় এবং সেই বিষাদময় ট্র্যাজেডি ও ঘটনার দুঃসহ স্মৃতিগুলো নিয়ে তাকে বেঁচে থাকতে হয় প্রতিটা মুহূর্ত। আপা, তারপর কি হলো? সালমা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আমাদের অন্য বাড়ি পাঠিয়ে দেওয়া, আব্বার দ্বিতীয় বিয়ে করা। দাদির এই 2 প্রস্তাবকে আব্বা উত্তম প্রস্তাব হিসেবে বুঝে নিল এবং কিছুদিন পর সহমত জানালো। দাদি ও ফুফুরা সংসারের অভাব বন্টন দেখিয়ে এবং ছেলে সন্তানের গুরুত্ব বুঝিয়ে আব্বাকে যেভাবে রাজি করালো তাতে না করার কোনো উপায় ছিল না। এক কথায় আব্বা পরাভূত হলো। তারপর আর কি, আব্বার অনুমতিক্রমে আমার, লিপির ও মিনুর ঠাঁই হলো 3 গ্রামে। আমাদের মা সেদিনই প্রায় অর্ধ হয়ে গিয়েছে। তারপরের বিষয়গুলো তোর সম্পূর্ণ অজানা। যা জানিস সব মিথ্যা, সব ভুল। আমি আজও তোকে এইসব বলতাম না বোন। আমাদের জীবনের পেছনের ইতিহাস টেনে এনে না বললে তুই কিছুই বুঝবি না, আর বিয়েতেও রাজি হবি না। তুই যেন এই বিয়েতে অমত না করিস, তাই আমার এইসব জানাতে হচ্ছে তোকে। তোর চোখ ভর্তি ঘুম, ঘুমিয়ে যা, বাকিটা পরে বলবো। কাজল নিরুত্তর, পিট পিট চোখে চেয়ে রইল বড় বোনের দিকে। তার ভ্রমর কালো আঁখি জোড়ার ভেতরে অপার কৌতূহল খেলা করছে। আপা বলো, চোখ বন্ধ থাকলেও মন সজাগ আছে। তুই প্রতিশোধ নিতে পারবি কাজল? কঠিন প্রতিশোধ। যাদের জন্য একটি সংসার নামের সাজানো বাগান তছনছ হয়ে গেল, অযত্নে ও অনাদরে শুকিয়ে ঝরে গেল, সেই বাগানের কিছু ফুল। আর এই প্রতিশোধ নিতে হলে তোকে এই বিয়েতে রাজি হতেই হবে কাজল। মুহূর্তেই সালমার প্রতিবাদী গলার স্বর রুদ্ধ হয়ে এলো। নোনা জলে 2
চোখের পার ডুবে গেল। ঝাপসা আঁখি জোড়া পরনের শাড়ির আঁচল দিয়ে ডোলে মুছে নিল। চোখের নিচের কাজল লেপটে গেল গালের উপরের অংশে। নিবু নিবু চোখে কাজল বড় বোনের মুখ পানে তাকালো। নরম ও মায়া মায়া সুরে বলল, আপা, আমি তো ছোট মানুষ, তুই তো বড় আছিস, তুই কেন নিস না প্রতিশোধ? আর কিসের প্রতিশোধ নিতে হবে? কাদের জন্য আমাদের বাগানের ফুল ঝরে গেল? আমি কিছুই বুঝতেছি না। আমার বিয়ের সাথে এসবের কি সম্পর্ক আপা? সালমা বেদনার শ্বাস ফেলে বলতে লাগলো। যেদিন থেকে আমাদের 3 বোনের 3 বাড়িতে ঠাঁই হলো, সেদিন থেকেই আমাদের মা অর্ধ হয়ে গেল। কারণ তারা কেউই আমাদেরকে শর্তহীনভাবে দত্তক নেয়নি। আসলে এটাকে দত্তক বলা যায় না, তাহলে দত্তক শব্দটার প্রতি অশ্রদ্ধা করা হবে। এটাকে বলে আশ্রয় বা কাজের বিনিময়ে খাদ্য। আর এই জন্যই মা সারাদিন চোখের জল ফেলতো আর মুছতো। একটা কথা মনে রাখিস বোন, এই পৃথিবীর সবকিছুই চলে একটা বিনিময় প্রক্রিয়ায়। বিনিময় ছাড়া এই পৃথিবীতে কিছুই হয় না রে বোন। আমার যে বাড়িতে আশ্রয় হয়েছিল, ওদের একটি মেয়ে ছিল, প্রতিবন্ধী। মেয়েটি ছোট ছিল। তার বাথরুম থেকে শুরু করে গোসল করানো, খাওয়ানো, টোটালি তার সবকিছু আমিই করতাম। মিনুকে যে বাড়িতে দিয়েছে সেখানে শর্ত ছিল তাদের ঘরের সব কাজ করবে সে। তাদের ছিল একান্নবর্তী বড় পরিবার, অর্থাৎ একজন কাজের লোক যেই কাজগুলো করে মিনু ঠিক সেই কাজগুলোই করত। আর লিপির কাজ ছিল, সেই পরিবারে একজন বুড়ো মানুষ ছিলেন, বৃদ্ধা বলা যায়। ওনার সবকিছুই লিপিকে দেখাশোনা করতে হতো। উনি প্যারালাইজ ছিলেন। ওনার মন মতো না হলে লিপির সঙ্গে খুবই বাজে আচরণ করতেন। লিপি আবার কারো চোখ রাঙানি হজম করতে পারত না। লিপি ছিল স্বভাবে একরোখা ও প্রতিবাদী। সে মাঝে মাঝে সে বৃদ্ধার মুখের ওপর তর্ক করে বসত। তখন সেই ঘরের মানুষ লিপির গায়ে তুলত। তবে এটা সত্যি, ওই 3 পরিবারের মানুষ আমাদের 3 বোনকে স্কুলেও ভর্তি করিয়েছিল, ম্যাট্রিক পাশ করিয়েছে, অর্থাৎ খাওয়া পড়ারও সমস্যা হয়নি। এখন তোর মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে সমস্যাটা কোথায় ছিল? শোন, তারা আমাদেরকে দিয়ে এগুলো বিনিময়ে যে কাজগুলো করিয়ে নিয়েছে, সেগুলো আমরা আমাদের বাড়িতে থাকলে কখনোই করতাম না রে বোন। সমস্যাটা ওখানেই ছিল। এক কথায়, কাজের মেয়েকে দিয়ে যেভাবে কাজ করায়, ওয়াশরুম পরিষ্কার করা থেকে শুরু করে ওদের সবার কাপড় কাচা, যাবতীয় সবকিছু আমরা করেছি। বলা যায় তাদের বাড়িতে আশ্রয় পেয়েছিলাম দত্তক হিসেবে নয়, কাজের মেয়ে হিসেবে। আম্মা এই জন্যই রাত দিন কান্না করত, কারণ তিনি নিজের বাড়িতে থাকলে যত কষ্টই হোক না কেন, আম্মা আমাদেরকে দিয়ে এইসব নিচু কাজ করাতেন না। আম্মা নিজে করতেন কিংবা অন্য কাউকে দিয়ে করাতেন। নিজের বাড়িতে নিজের মায়ের আঁচল তলে থেকে শাক ভাত খেলেও যে শান্তি, অন্যের বাড়িতে থেকে আমরা মাছ ভাত খেয়েও সেই শান্তি পাইনি রে। কয়েক মাস কেটে গেল, তারপর নেমে এলো আমাদের মায়ের জীবনে সেই কাল দিন। বর্ষার এক নিরালা ভিজে দুপুর, সারা আকাশ মেঘে ঢাকা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বিরতিহীনভাবে। কোথাও শুভ্র মেঘের আনাগোনা নেই, থেমে থেমে মেঘের গর্জন হচ্ছে। মাটির ঢেলার এক কোনায় ভেজা মুরগির ছানাগুলো চুপচাপ দাঁড়িয়েছিল। প্রকৃতি ছিল অদ্ভুত রকমের শান্ত, যেন ওরা মায়ের দুঃখের আগমনী দিনের নীরব সাক্ষী। আমাদের 3 বোনকে 3 বাড়ি থেকে আনা হয়নি। মায়ের কাছে ছিলে তুই আর পলি, কিন্তু আমি আগে থেকেই জানতাম সেদিন আব্বা দ্বিতীয় বিয়ে করবেন। আম্মা আমাদেরকে দেখতে মাঝে মধ্যে সেই বাড়িগুলোতে যেতেন, তখন শুনেছি। তো আমি চলে এলাম বাড়িতে। আব্বার দ্বিতীয় স্ত্রী হিসেবে যাকে পেলাম, সে কে জানিস কাজল? না, কে আপা? আব্বার আপন খালাতো বোন লুতফা। আমি দূরে দাঁড়িয়ে দেখলাম আম্মা হাসি হাসি মুখে আব্বার নববধূকে বরণ করে নিয়েছে ধান দুর্বা দিয়ে। দাদি ফুপুরা এত খুশি যেন হিমালয় জয় করে ফেলেছে। সেদিন কি আম্মা জানতো যেই নারীকে স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিল, সেই নারীটির হাতেই আম্মার জীবন ঘটবে? কাজল ধর্মরিয়ে উঠে বসলো। চিৎকার করে কেঁদে উঠতে গেলে সালমা ওর মুখ চেপে ধরলো। হিসিয়ে বলল, চুপ, ইতিহাস এখানেই শেষ নয়। সান্ত্বনা থাকলে বদলা নিতে পারবি না। আপা, আম্মা না অসুখে চলে গেল? না, মিথ্যা, সব সাজানো। আমার অপরাধ কি ছিল আপা? কোনো অপরাধ ছিল না। নিরপরাধ আম্মার আত্মার শান্তির বদলা নিতে হবে তোকে বোন। তুই এই বিয়েতে রাজি হ। বড় কোনো উদ্দেশ্য সফল করতে হলে টাকার, সাহস, শান্তি, মনোবল ও আত্মবিশ্বাসের প্রয়োজন। তাই তোকে এই বিয়েতে রাজি হতে হবে। পাত্রের বয়স বেশি ব্যাপার না, ভালোবাসাটাই আসল। এর কাছে সব পাবি। আপা, আমি রাজি আছি। তাহলে আব্বাকে জানিয়ে দে তুই। আরব্য রজনীর গল্পের মতো গল্প বাকি রয়ে যায়। গলাগলি করে 2 বোন নিজেদের সঁপে দেয় রাত্রির কোলে। পরের দিন সকালে লুতফা ওদের সামনে এসে হেরে গলায় বলে ওঠে, কিরে সালমা, ওরে বুঝাই নিতে পারস নাই বিয়ের বিষয়ে? তারা তো কাইলো লোক পাঠাইলো। ছোট আম্মা, কাজল রাজি এই বিয়েতে, জানায় দেন। শুনে লুতফার চোখের কোণে চিকচিক করে ওঠে। রূপকথার ডাইনির মতো লুতফা আড়ালে দাঁড়িয়ে দুর্বোধ্য হাসে। শাড়ির আঁচলে বাঁধা চাবির গোছাটা কাঁধের ওপর ফেলে দিয়ে মনে মনে বলে, কাজলের বিনিময়ে যে টাকা করি পামো এই জমিদার হইতে, তা দিয়ে এইবার 1 সেট গহনা বানামো। সোনার গহনা, গা ভর্তি গহনার শখ আমার বিয়ার পর হইতেই। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ রেহানা পুতুলের লেখা পালকি গল্প থেকে কিছু অংশ পড়ে শোনাচ্ছিলাম। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফিজ।